আমাকে নিয়ে কি এত ভাবছো? আমাকে একটু বলো, আমিও শুনি আমার বউ আমাকে নিয়ে কি ভাবে। কথাটা শুনে রাহিয়া ভাবনা থেকে বেরিয়ে এলো। তার মুখে এমন কথা শুনে রাহিয়া লজ্জায় দ্রুত বিছানা থেকে নেমে পড়ল। সে ওখান থেকে যেতে নিতেই তুর্য তাকে পিছন থেকে ধরে ফেলল। আরে কোথায় যাও? আমার প্রশ্নের উত্তর তো দিলে না। রাহিয়া এবার সামনে ঘুরে বলল, আসলে আমি আপনাকে আমার জীবনের অতীতের সম্পর্কে জানাতে চাই। আমি জানতে আগ্রহী নই। কিন্তু তুর্য রাহিয়ার ঠোঁটে আঙ্গুল দিয়ে তার পুরো কথা বলতে দিল না। এরপর সে আঙ্গুল ছড়িয়ে দেওয়ার পরও রাহিয়া আর কিছু বলতে পারল না। সে এবার আস্তে আস্তে রাহিয়ার ঠোঁটের দিকে তার মুখ নিতে শুরু করলো। রাহিয়া বিষয়টা বুঝতে পেরে সরে যেতে নিল, কিন্তু তুর্য একইভাবে থেকে তাকে দুই হাত দিয়ে চেপে ধরল। তার রাহিয়ার মুখের একদম কাছে গিয়ে বলে উঠল, আমি তোমার কাছে নতুন, তাই তোমাকে একটু সময় দিচ্ছি। তার মানে এই নয় যে আমি তোমাকে পুরোপুরি ছেড়ে দিব। বলেই সে রাহিয়ার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। তার এমন কাজে রাহিয়ার চোখ বড় বড় হয়ে গেল। একটা অন্ধকার ঘরে 2 দিন ধরে আটকে আছে রুদ্র। তাকে শেকল দিয়ে আর অদেখা জিনিস দিয়ে শক্ত বেঁধে রাখা হয়েছে। সে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু এখান থেকে ছাড়া পাওয়ার কোনো আশাই নেই তার। হঠাৎ ওখানে হালকা আলো জ্বলে উঠল। সে চোখ পিটপিট করে সামনে তাকালো। তার সামনে একজন লোক চেয়ার টেনে বসলো। লোকটা ইশারা করতেই একজন গিয়ে রুদ্রের মুখের কাপড় খুলে দিল। মুখ খুলতেই রুদ্র বলে উঠল, আমাকে এখানে আবার ধরে নিয়ে আসার মানে কি? আমি তো ভুল কিছুই করিনি। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি কেন রাহিয়ার জন্য আমাকে তুলে নিয়ে এসেছেন? এখন তো রাহিয়ার বিয়ে হয়ে গেছে, এখন আপনি চাইলে ওকে পাবেন না, তাহলে এসবের মানে কি? কথাটা শুনে সামনের লোকটা জোরে হেসে উঠল। তারপর শান্ত স্বরে বলে উঠল, তুমিও তো রাহিয়াকে ভালোবাসো না, তাহলে ওকে বিয়ে করার জন্য ওই দিন এমনটা করলে কেন? কথাটা শুনে রুদ্র কিছুটা ভয় পেয়ে গেল। আপনি এসব কিভাবে জানতে পারলেন? রুদ্রের মুখের এমন অবস্থা দেখে তার সামনের লোকটা জোরে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে বলে উঠল, আমি আরও অনেক কিছু জানি। আচ্ছা, আমি তোমাকে প্রথম থেকে সব কিছু বলছি, তাহলে তোমার সব কিছু বুঝতে সুবিধা হবে। কি বলবেন আপনি? আমি রাহিয়াকে ছোট থেকেই পছন্দ করি, কিন্তু তোমার সাথে ওর বন্ধুত্ব আমার একদমই পছন্দ ছিল না। পরে যখন জানতে পারলাম রাহিয়া তোমাকে পছন্দ করে, তখন তো আমি তোমাকে মেরেই ফেলতাম, কিন্তু তুমি নীরাকে ভালোবাসো বলে ওকে রিজেক্ট করে দাও। তারপর তখন আর আমার তোমার উপর রাগ থাকে না, কারণ তোমার সাথে ওর আর সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ও দেশে ফিরতেই তুমি আবার ওর সাথে আগের মতো হতে শুরু করলে, তাই আমি তোমাকে ওই দিন সাবধান করার জন্য হুমকি দিয়েছিলাম। তার মানে ওই দিন আমার গলায় যেই লোকটা ছুরি ধরেছিল সেটা আপনি ছিলেন? না, আমি ছিলাম না, কিন্তু যে ওটা করেছিল সে আমারই লোক ছিল। কিন্তু তুমি আরও মাহিয়ার পেছনে পড়ে গেলে, এই জন্য তোমাকে খুন করতে আমি লোক পাঠিয়েছিলাম, কিন্তু খুন করতে নয়, তুলে আনতে। কিন্তু ওই দিন তোমার ভাগ্য খুবই ভালো ছিল। ওই সময় তুমি যেসব কথা বলছিলে সেসব কথা সব আমি শুনেছিলাম। আমি কী কী শুনেছিলাম শুনবে? কি শুনেছিলেন আপনি? এই যে তুমি এখনও নীরাকেই ভালোবাসো, ওর জায়গা তুমি কাউকে দিতে চাও না। তুমি রাহিয়ার সাথে শুধু নাটক করছো, কারণ তুমি ওর থেকে প্রতিশোধ নিতে চাও। কথা শুনে রুদ্রের মুখ বন্ধ হয়ে গেল। সে আর বলার কিছু পেল না। এই জন্য তো ওই দিন তোমার সাথে ওইরকম অবস্থা করেছিলাম, আর সাথে রাহিয়ার থেকে দূরে থাকার কথা বলেছিলাম, কিন্তু তুমি আমার কথা না শুনে আবার ওর কাছে গেলে। এর জন্যই আজ তুমি এখানে। এটুকু বলেই লোকটা থেমে গেল। তারপর দাঁতে দাঁত চেপে বলে উঠল, ওই দিন যদি জানতাম তুমি আমার কথা শুনবে না, তাহলে তোমাকে সেদিনই আর ফিরতে দিতাম না, ওখানেই শেষ করে দিতাম। আমি তোমাকে হুমকি দেওয়ার পরও তুমি আমার কথা না মেনে আবার ওর কাছে গেলে। এই জন্যই তো তোমাকে শাস্তি পেতেই হবে। ইস, আসল দোষ করলো একজন আর শাস্তি পাবে অন্য আরেকজন। রুদ্র তার শেষের কথার মানে বুঝতে পারল না, তাই সে অবাক হয়ে বলে উঠল। মানে? লোকটা এবার উঠে গিয়ে তার কানের কাছে মুখ নিয়ে কিছু বলা শুরু করলো। রুদ্র এবার চুপ হয়ে গেল। সে কিছুটা আতঙ্ক নিয়ে বলে উঠল, আমাকে প্লিজ ছেড়ে দিন স্যার, আমাকে এবারের মতো সুযোগ দিন। আমি আর কখনো রাহিয়ার দিকে তাকাবো না, আর আমি তো ওকে ভালোই বাসি না। প্লিজ আমাকে মারবেন না স্যার। ওই কথাগুলোই তো আমি শুনতে চাচ্ছিলাম, কিন্তু তুমি অনেক দেরি করে বলে ফেলেছো বেবি। এখন এইসব বলে কিছুই করার নেই। কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে আমি এত তাড়াতাড়ি মারবো না। তোমাকে তো নির্দিষ্ট সময় মতো মারবো। ততদিন পৃথিবীতে আনন্দ করো।
তুমি সেই সময় যেন কি বলেছিলে, রাহিয়ার বিয়ে হয়ে গেছে, তাই আমি আর তোমাকে পাবো না? তুমি বড্ড বোকা। তুমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে বলে তোমার ওই অবস্থা করেছিলাম। তাহলে অন্য কাউকে কিভাবে ওকে বিয়ে করা পর্যন্ত যেতে দিতাম? বিয়ে ঠিক হয়ে গেল, বিয়ের দিনও চলে এলো, কিন্তু আমি কিছু না করে চুপচাপ বসে থাকবো? এসব কেন হলো বুঝতে পারোনি? কারণটা আমি ছিলাম, এই জন্যই রাহিয়ার বিয়ে হয়ে যাওয়ার পর আমি তাকে পেয়ে গেছি। বলেই সে ওখান থেকে বেরিয়ে গেল। রাহিয়ার বিয়ে হয়েছে 4 দিন হয়ে গেছে। আজকে রাহিয়া তার বাসায় যাবে। আজকে নীরাও আসবে। সে গতকালই ফিরে এসেছে। এজন্যই তার বাবা তাদের আজকে ডেকেছিলেন। 2 মেয়েকে তিনি একসাথে ডেকেছেন, কারণ নীরা রাহিয়ার বিয়েতে ছিল না। সকালের দিকে তুর্য রাহিয়াকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাহিয়া তো খুব খুশি, এতদিন পর বাসায় যেতে পারছে ভেবে। যদিও সে 4 দিন আগেই বাসা থেকে এসেছে, কিন্তু তার মনে হচ্ছে সে যেন অনেক দিন পর তার বাড়িতে যায় না। রাহিয়ার বাসায় পৌঁছেই রাহিয়া ওর বাবা মাকে জড়িয়ে ধরল। ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর ওরা রুমে চলে গেল। নীরা তখনও আসেনি। রাহিয়া ফ্রেশ হয়েই তার মায়ের কাছে চলে গেল। আম্মু ভাইয়া কোথায়? ওনাকে দেখছি না। ও একটু কাজে গেছে, চিন্তা করিস না, দুপুরের আগেই চলে আসবে। আমরা নীরাকেও আসতে বলেছি, সে হয়তো একটু পরেই চলে আসবে। আচ্ছা আম্মু, নীরা আমার বিয়েতে কেন আসেনি? ও কি সত্যি ঘুরতে গেছিল নাকি ওকে তোমরা বলনি? না, ওকে বলেছিলাম, কিন্তু ও ঘুরতে যাওয়ার জন্য আসতে পারেনি, এজন্যই তো আজকে আসতে বলেছি। ও এসব বলতে বলতেই বাসায় কলিং বেল বেজে উঠল। মিসেস নাদিয়া যেতে নিলে রাহিয়া ওনাকে আটকে দিয়ে চলে গেল। সে জানে যে এখন নীরা এসেছে। সে গিয়ে দরজা খুলতেই নীরাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। সে আজকে একাই এসেছে। তার স্বামীর অফিস থাকায় সে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে। নীরা ভেতরে আসতেই রাহিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, বিয়ের এত তাড়া যে আমাকে রেখে করে ফেললি? আমার তোর বিয়েতে আসার অনেক ইচ্ছা ছিল। আমিও দেখতে চেয়েছিলাম যে তুই কিভাবে আমার ব্যবহৃত জিনিস নিস। রাহিয়া তার সব কথা বুঝলেও শেষের কথা বুঝতে পারল না। তাই সে অবাক হয়ে বলে উঠল, মানে? মানে এই যে তুই আমার ব্যবহৃত জিনিস নিয়েছিস, ভুলে যাস না রুদ্র আমার বয়ফ্রেন্ড ছিল। নীরা বিয়ের সময় না থাকায় জানতো না যে রাহিয়ার বিয়ে অন্য কারোর সাথে হয়েছে। যেহেতু রুদ্র তখন রাহিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সে ভেবেছিল রাহিয়ার বিয়ে হয়তো রুদ্রের সাথে হচ্ছে। কিন্তু এখানে রুদ্রের কথা কিভাবে আসছে? কথা শুনে নীরা কিছু বলতো তার আগেই ওখানে মিসেস নাদিয়া চলে এলেন। তিনি ওদের দিকে তাকিয়ে বলে উঠল, তোরা 2 বোন এখানে দাঁড়িয়ে কথা বলছিস কেন? ভেতরে চল আগে, পরে দুজনে কথা বলিস। উনি চলে আসায় নীরা আর কিছু বলতে পারল না। এরপর ওরা দুজন ভিতরে চলে গেল। নীরা ভিতরে গিয়েই ওর বাবাকে দেখতে পেল। সে গিয়ে তার বাবার সামনে বসে কথা বলতে শুরু করলো। বাবা, তুমি কিন্তু এটা ঠিক করনি। আমাকে রেখেই তুমি আপুর বিয়ে দিয়ে দিয়েছো, আর তুইও আমাকে রেখে বিয়ে করে ফেললি। আপু, তুইও তো আমাকে রেখে বিয়ে করতে চেয়েছিলি, এখন আমি করলে কি সমস্যা? মিসেস নাদিয়া ওদের দুজনের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, তোদের দুজনের সম্পর্কটা যদি সত্যিই এমন হতো তাহলে অনেক ভালো হতো। রাহিয়া, তুমি যাও, তুর্যকে ডেকে নিয়ে এসো। নীরার সাথে ওর পরিচয় করিয়ে দিতে হবে তো। নীরা আর তার বাবার কথা শুনে ওনার দিকে তাকালো। সে কিছুটা অবাক হয়ে বলে উঠল, বাবা, তুর্যকে? তুমি তো রাহিয়ার বিয়েতে ছিলে না, তাই ওকে ছেড়ো না, সমস্যা নেই। আমি এখন তোমাদের সাথে তুর্যের পরিচয় করিয়ে দিব। রাহিয়া, যাও, ওকে ডেকে নিয়ে এসো। আচ্ছা বাবা। বলেই রাহিয়া ওখান থেকে উঠে তার রুমে চলে গেল। একটু পর সে তুর্যকে সাথে করে নিয়ে ওখানে এলো। তুর্যকে দেখতেই রায়ান সাহেব নীরাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, নীরা, এখন পরিচয় হয়ে নাও। এই যে তুর্য, ও তোমার আপুর হাজব্যান্ড। ওর সাথে তোমার আপুর বিয়ে হয়েছে। তুমি বিয়েতে ছিলে না, তাই ওকে চিনো না। কথা শুনে নীরা অবাক হয়ে তুর্যের দিকে তাকালো, তারপর তার বাবার দিকে তাকালো। তুর্য, এটা হচ্ছে নীরা, নাম তো শুনেছই, কিন্তু তুমি ওকে দেখোনি কখনো। নীরার এসব কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, ও, তার মানে রাহিয়ার বিয়ে রুদ্রের সাথে হয়নি। কিন্তু রুদ্রের তো রাহিয়াকে বিয়ে করার কথা ছিল। উফ, এই ছেলেটা একটা কাজও ঠিক মতো করতে পারে না। ওর জন্যই আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেল।
রাহিয়া নীরাকে চিন্তা করতে দেখে মুস্কি হেসে মনে মনে বলল, বোকা বোন আমার, তুই কি ভেবেছিলি আমি রুদ্রকে বিয়ে করব? আমার রুচি এতটাও খারাপ না যে এত কিছুর পরেও ওকে বিয়ে করব। বাবা, আমি এখন যাই, ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিতে চাই। ভাইয়া, আপনার সাথে না হয় পরে কথা বলবো। বলেই নীরা উঠে চলে গেল। তুর্য তার যাওয়ার দিকে তাকে মনে মনে ভাবল। বেচারি নিশ্চয়ই আমার জায়গায় রুদ্রকে দেখবে ভাবছিল। দুপুরের পর রাহিয়া নীরা রুমে এলো। ডেকেছিলি কেন আমাকে? তুই না রুদ্রকে পছন্দ করতি, তাহলে ওকে বাদ দিয়ে অন্য কাউকে কেন বিয়ে করলি? কিন্তু রুদ্র তো তোর বয়ফ্রেন্ড ছিল, তাহলে আমি কেন ওকে বিয়ে করব? তোর ব্যবহৃত জিনিসে আমার কোনো আগ্রহ নেই। এমনি তো ওর কথা ভেবে কি লাভ? তুই তো ওর সাথে শুধু প্রেমের নাটকই করেছিস। এখন ওকে নিয়ে এত চিন্তা কেন? আমি ভেবেছিলাম তুই ওকে বিয়ে করবি। হ্যাঁ, আর তখন তুই আমাকে নিয়ে মজা করবি। এই সব চিন্তা ভাবনা বন্ধ কর। আমি একটা কথা বুঝি না, তুই কেন আমাকে অপছন্দ করিস? আমি তো তোর বোন, তারপরেও তুই আমার সাথে এইসব করিস কেন? কারণ আমি আগেও বলেছি, আমার তোকে সহ্য হয় না। আমি তোকে হিংসে করি, কারণ সবাই আমাকে না তোকে ভালোবাসে। সবাই সব সময় তোকে বেশি গুরুত্ব দেয়। কেন সবসময় এভাবে ভাবিস? এসব কিছুই না, সবাই তোকেও পছন্দ করে। আমরা তো এসব ভুলে গিয়ে ভালোভাবেও থাকতে পারি। ভালো হওয়ার নাটক বন্ধ কর। তোকে সবাই পছন্দ করে বলে সবার সামনে নিজেকে মহান প্রমাণ করিস। যেই রুদ্র তোকে প্রত্যাখ্যান করেছিল, সে আবার তোর পেছনে পড়েছিল বলে তোর খুব অহংকার হয়েছিল, তাই না? রুদ্র আমাকে বাদ দিয়ে তোকে ভালোবেসেছে দেখে খুব খুশি হয়েছিলি, তাই না? আসলে এসব কিছুই না। রুদ্র তোর সাথে ওসব নাটক করেছে। কথাটা শুনে রাহিয়ার ব্রো কুঁচকে গেল। অবাক হচ্ছিস? আসলে এসব আমার প্ল্যান ছিল। আমি রুদ্রের কাছে আমার ডায়েরি দিয়েছিলাম, আর ওখানে এমন কিছু লিখেছিলে যাতে তার মনে হয় আমি তোর জন্য ওকে বিয়ে করছি না। তাই ও তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নাটক করছিল। এইবার ওকে বললে ও ঠিক তোকে বিয়ে করে প্রতিশোধ নিত। বলে সে একটা পৈশাসিক হাসি দিল। আর রাহিয়া অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। তার দুই চোখে অজস্র অশ্রু এসে ভিড় করেছে। সে ভাবতেই পারছে না তার ছোট বোন তার সাথে এমনটা করতে পারে। সে তাকে এত ঘৃণা করে। সে আর এসব সহ্য করতে না পেরে মলিন হেসে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বের হতেই একটু দূরত্বে সে তুর্যকে দেখতে পেল। তাকে দেখে সে থেমে গেল। আপনি সব শুনে ফেলেছেন, তাই? রাহিয়ার কথাটার উত্তরে সে কিছুই বলল না, শুধু একটা মুচকি হাসি দিল। এতে রাহিয়ার আর বুঝতে বাকি রইল না যে তুর্য সব শুনে ফেলেছে। তার মানে আপনি শুনে ফেলেছেন সব? তাহলে এটাও নিশ্চয়ই শুনেছেন আমি আগে রুদ্রকে পছন্দ করতাম। আপনি... তুর্য রাহিয়াকে আর কিছু বলতে দিল না, তার হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। যাও, তৈরি হয়ে এসো। আমি আর তুমি এখন একটু ঘুরতে যাব। ঘুরতে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। যাও, দ্রুত তৈরি হয়ে এসো। কিছুক্ষণ পর রাহিয়া তৈরি হয়ে এলো। সে তুর্যর সামনে এসে বলে উঠল, আমি যে রুদ্রকে পছন্দ করতাম এটা শুনে আপনার খারাপ লাগছে না? আমি আপনাকে এই বিষয়ে আগেও বলতে চেয়েছি, আমার জীবনে ও ছাড়া আরও একজন ছিল। তুর্য এবার তার ঠোঁটে আঙ্গুল দিয়ে দিল। এতে রাহিয়া চুপ হয়ে গেল। তারপর সে রাহিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অতীত অতিথি হয়, আর আমি এইসব শুনতে চাই না। এখন চলো, আমরা একটু বাইরে যাব। এসো। বলেই সে রাহিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল। রাতে রাহিয়া তার রুমে বারান্দায় বসেছিল। বেশ কয়েকদিন পর সে এখানে এসেছে, তাই তার খুব ভালো লাগছিল। হঠাৎ তার ফোনে একটা কল এলো। সে ফোনে হাত দিতেই স্ক্রিনে সাবার নাম ভেসে উঠল। স্ক্রিনে সাবার নাম দেখতেই সে একটা ডুব গিলল। সে সেদিকে তাকিয়ে মনে মনে ভাবল, সাবা কল দিয়েছে, ও নিশ্চয় ফিরে এসেছে। এখন আমি ওকে আমার বিয়ের কথা কিভাবে বলবো? আমি তো ওকে রেখেই বিয়ে করে ফেলেছি। ও যদি এটা জানতে পারে তাহলে তো আমার সাথে কথাই বলবে না। এখন এসব কথা আমি ওকে কিভাবে বলবো? এসব ভাবতে ভাবতে কল কেটে গেল। রাহিয়া কি করবে ভাবতে গেলে একটু পর আবারও কল এলো। না, আগে কলটা ধরি, তারপর দেখা যাবে কি হয়। না হলে কলটা এবারও কেটে যাবে, তাই কলটা কাটার আগেই ধরে ফেলি। বলে সে ফোনটা ধরে কানে দিল। সে ফোন ধরতেই ওপাশ থেকে সাবা বলে উঠল, রাহিয়া, তোকে আমার কিছু বলার ছিল, প্লিজ আমার কথাটা রাখবি? কথাটা শুনে রাহিয়া ব্রোকুসকে বলে উঠল, তোর বিষয়টা কি বলতো? তুই যখনই আমাকে কল দিস তখনই এভাবে বলিস যে
তোর কিছু বলার আছে আর তোর সেই কথাটা রাখার জন্যও বলিস। বর্তমানে তুই কল দিলে শুধু এটাই বলিস। এটা কি তোর জাতীয় কথা হয়ে গেছে? না মানে কি না মানে? তুই তো আমাকে তেমন কলই দিস না, আর যখনই কল দিস এমন প্রস্তাব নিয়ে আসিস। কি হয়েছে তোর? প্রস্তাব দেওয়া ছাড়া আর কোনো কারণ থাকে না তোর কাছে কল দেওয়ার? আসলে আমি এভাবে বলতে চাইনি। তুই না চাইলে নাও রাখতে পারিস, আমি কিছু মনে করব না। কথা শুনে রাহিয়া মনে মনে বলল, আমি তো নিজেই ওকে এই বিষয়ে এত কিছু বলছি। ও যখন সত্যিই জানতে পারবে তখন তো আমাকে স্যুপ বানিয়ে দিবে। আচ্ছা, এবার কথাটা তো বল। হ্যাঁ, তোর কি পরশু সময় হবে? আসলে আমি ওই দিন একটা গুরুত্বপূর্ণ জায়গা যাওয়ার ছিল। তুই যদি আমার সাথে একটু যেতে পারতি তাহলে ভালো হতো। না মানে তুই না যেতে চাইলে সমস্যা নেই। আরে, আমি তো তখন তোর সাথে মজা করছিলাম, তুই এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমার সাথে এমনভাবে কথা বলছিস যেন আমি তোর অপরিচিত। আর হ্যাঁ, আমি যাব, সমস্যা নেই। ওহো, তাহলে পরশু বিকালে তুই তৈরি হয়ে আমার বাসায় চলে আসিস। আমি তোকে নিয়ে একটা জায়গায় যাব। আচ্ছা। বলেই রাহিয়া কল কেটে দিয়ে ফোনটা টেবিলের উপর রাখলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, ভালো হয়েছে ওর সাথে রাজি হয়ে গেছি। ওই দিন গিয়ে ওর সাথে দেখা হয়ে যাবে, তখন সময় বুঝে ঠান্ডা মাথায় ওকে কথাটা বলতে হবে। এইভাবে ফোনে বলা ঠিক হবে না। পরদিন বিকালে তুর্য আর রাহিয়া তাদের বাসায় ফিরে এলো। রাহিয়া যদিও আরও কিছুদিন থাকতে চেয়েছিল, কিন্তু তুর্য বিভিন্ন কারণ দেখিয়ে ওকে নিয়ে এসেছে। তাই না চাওয়া সত্ত্বেও রাহিয়াকে বাসায় ফিরে আসতে হলো। পরের দিন বিকালে রাহিয়া তৈরি হয়ে নিল সাবার কাছে যাওয়ার জন্য। যেহেতু তুর্য বাসায় নেই, তাই সে ঠিক করলো যাওয়ার আগে তুর্যর আম্মু মিসেস তানহাকে বলে যাবে। তাই সে তৈরি হয়ে ওনার রুমে গেল। তারপর ওনাকে বলে বেরিয়ে গেল। রাহিয়া ওখান থেকে সাবার বাসায় গেল। সাবা আগে থেকেই তৈরি হয়ে তার বাসার বাইরে দাঁড়িয়েছিল। রাহিয়া ওর কাছে গিয়ে বলে উঠল, তুই আগে থেকে তৈরি হয়ে বাইরে দাঁড়িয়ে আছিস যে? তুই ভিতরে গেলে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করার জন্য বাইরের দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করছিলাম। এমন কোন জায়গায় যাবি যে একটুও দেরি করা যাবে না? গেলেই দেখতে পাবি। এখন চল, না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা। তারপর সাবা রাহিয়াকে নিয়ে একটা জায়গায় গেল। সেখানের চারপাশের পরিবেশ দেখে রাহিয়া কিছুটা অবাক হলো, কিন্তু সে সাবাকে কিছু বলল না। কিছু দূর যেতেই সে তার বাকি ফ্যানদের দেখতে পেল। সে অবাক হয়ে সাবাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখনই ওখানে দিহান এলো। সে এসে একদম রাহিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। রাহিয়া, আই লাভ ইউ। তোমাকে অনেক বছর ধরে ভালোবাসি। এতদিন আমি তোমাকে ভয়ে বলতে পারিনি যে তুমি যদি আমাদের বন্ধুত্ব ভেঙে দাও, কিন্তু এখন আর আমি অপেক্ষা করতে পারলাম না, তাই আমার মনের কথাটা তোমাকে বলেই দিলাম। হঠাৎ করে এমন কিছু ঘটবে সেটা যেন রাহিয়া কিছুতেই আশা করেনি। দিহান যে তাকে এভাবে প্রপোজ করে দিবে সেটা সে ভাবতেও পারেনি। দুঃখিত দিহান, আমি তোমাকে আমার বন্ধুর থেকে বেশি কিছু ভাবি না, আর কখনো ভাবতেও পারবো না। না তো আগে আমাদের মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা ছিল, আর না তো ভবিষ্যতে কখনো হবে। তাই ভালো এটাই হবে তুমি আমাকে ভুলে যাও। আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখো। সেটা সম্ভব না, তুমি আমাকে ভুলে যাও। বলে সে যেতে নিল, কিন্তু সে থেমে গিয়ে সাবার দিকে তাকিয়ে বলে উঠল, তাহলে এটাই ছিল তোর গুরুত্বপূর্ণ জায়গা? এখন আমি চলে যাচ্ছি, তোর যাওয়ার হলে আমার সাথে আয়। বলে সে বড় বড় পা ফেলে যেতে শুরু করলো। সাবা একবার দিহানের দিকে তাকিয়ে তারপর দৌড়ে রাহিয়ার কাছে যেতে লাগলো। সে রাহিয়ার কাছে গিয়ে বলে উঠল, সরি রাহিয়া, আমি তোকে এভাবে মিথ্যে বলে আসতে চাইনি। আসলে দিহান অনেকবার অনুরোধ করেছিল, তাই আমি বাধ্য হয়ে এটা করেছি। তুই প্লিজ রাগ করিস না। চল কোনো একটা জায়গায় গিয়ে বসি, তারপর এইসব নিয়ে কথা বলা যাবে। আচ্ছা। এরপর রাহিয়া আর সাবা একটা জায়গায় গেল। রাহিয়া, তুই দিহানকে রিজেক্ট না করলেও পারতি। আমি ওকে শুধুই বন্ধু ভাবি, তাছাড়া এখন ওসব নিয়ে ভাবার আর কোনো সময় নেই। মানে? আমার বিয়ে হয়ে গেছে। দেখ রাহিয়া, এসব বিষয় নিয়ে মজা করতে নেই। আমি বুঝছি যে তোর বিয়ে করার ইচ্ছে হচ্ছে,
কিন্তু এভাবে নিজেকে বিবাহিত দাবি করলে তুই বিবাহিত হয়ে যাবি না। আরে সত্যি বলছি, আমি বিবাহিত। তোকে একদিন দিছিলাম না, যখন তুই তোর মামার বাসায় ছিলি, ওই সময় আমি তোকে আমার বিয়ের কথা বলার জন্য কল দিয়েছিলাম, কিন্তু তুই ওখানে থাকায় বলিনি। কথাটা শুনে সাবা অবাক হয়ে বলে উঠল, কি সত্যিই তোর বিয়ে হয়ে গেছে? তুই আমাকে এখন বলছিস? বললাম তো, তেমন সুযোগ হয়ে ওঠেনি। এই শনিবারেই বিয়ে হয়েছে, প্লিজ রাগ করিস না। আচ্ছা এখন চল, আমাকে ট্রিট দিবি। আচ্ছা চল। বলেই ওরা দুজন চলে গেল। অনেক রাত হয়ে গেছে, কিন্তু তুর্য এখনও বাসায় ফিরেনি। রাহিয়া বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর তুর্যর জন্য অপেক্ষা করছে। যদিও সে এখনও তুর্যকে ভালোবাসেনি, কিন্তু তারপরও তুর্য তার স্বামী, এজন্য তুর্যের জন্য তার চিন্তা হওয়া স্বাভাবিক। রাত 10:30টার পরও তুর্য যখন এলো না, তখন মিসেস তানহা ওকে অপেক্ষা করে খেয়ে ঘুমিয়ে নিতে বললেন। রাহিয়া না শুনলে তিনি অনেক বুঝিয়ে খাওয়ার জন্য বললেন। তুর্য হয়তো ব্যস্ত ভেবে সে বাধ্য হয়ে খেয়ে একাই ঘুমিয়ে পড়ল। গভীর রাতে তুর্য বাসায় ফিরল। সে রুমে এসে দরজা লাগাতেই রাহিয়া দরফর করে উঠে বসল। তখন তুর্য তার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি ঘুমাওনি? শব্দ শুনে ঘুম ভেঙে গেছে। ও, বিরক্ত করার জন্য দুঃখিত। তুমি ঘুমাও। আপনার এত দেরি হলো কেন? এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? রাতে কিছু খেয়েছেন? দেরি করে ফিরবেন একবার বলতে তো পারতেন। রাহিয়া আরও কিছু বলতে যাবে, তার আগেই চুপ হয়ে গেল। সে বুঝতে পারল সে মনের অজান্তেই অনেক কিছু বলে ফেলেছে। তাই যখন তার বিষয়টা খেয়াল হলো, সে সাথে সাথে চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে বলে উঠল, সরি, আমি আসলে একটু চিন্তা করছিলাম, এই জন্য ভুল করে এত কিছু বলে ফেলেছি। আমি বুঝতে পারছি আমার আপনাকে এভাবে প্রশ্ন করা উচিত হয়নি। আপনি প্লিজ কিছু মনে করবেন না। রাহিয়া কথাটা শেষ করতেই তুর্য হেসে উঠল। ওকে এভাবে হাসতে দেখে রাহিয়া অবাক হয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তুর্য হাসি থামিয়ে বলে উঠল, তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। কেন? সেটা তুমি ভালো করেই জানো। তবে এটা ভেবে খুশি লাগছে যে তুমি আমার জন্য চিন্তা করছিলে, আবার ফেরার পর এত এত প্রশ্ন করছিলে। এই বিষয়টা খুবই ভালো লাগতো। কথাটা বলেই তুর্য একটা মুচকি হাসি দিল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আজকে একটু কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। এরপর থেকে যদি কখনো এমন হয়, আমি অবশ্যই তোমাকে আগে থেকে জানিয়ে দেব। কথা শুনে রাহিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সে কি বলবে ভেবে পেল না। সে তো হঠাৎ করেই না বুঝে কথাগুলো বলে ফেলেছে। বলার সময় তার জ্ঞান ছিল না যে সে কি বলছে। আমার ঘুম পাচ্ছে, তাই আমি এখন ঘুমাবো, তুমিও ঘুমাও। রাহিয়া আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে সময় চলে যেতে লাগলো। রাহিয়া আর তুর্যের বিয়ের 6 মাসের বেশি চলতে শুরু করলো। এই কয়েক মাসে ওদের দুজনের সম্পর্ক বেশ এগিয়ে গেছে। ওদের দুজনের সম্পর্ক আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। আর রাহিয়া তুর্যকে একটু হলেও ভালোবাসতে শুরু করেছে। এখন তার মনের তুর্যের জন্য বেশ কিছুটা জায়গা তৈরি হয়েছে। সে এখন তুর্যের সাথে অন্য স্ত্রীদের মতো আচরণ করে। তার মাঝে তুর্যকে নিয়ে এখন আর কোনো জড়তা নেই, আর সে সেটা চায়ও না। সে এখন তুর্যকে নিয়ে নতুনভাবে বাঁচতে চায়। তাই তো সে তুর্যের প্রতি তৈরি হওয়া ছোট ছোট অনুভূতিগুলোকে বাধা দেয় না, বরং আরও বাড়তে সাহায্য করে। দুপুরের পর রাহিয়া রুমে বসেছিল। তখন ওর রুমে তুর্য ছোট বোন তিনাকে এলো। তাকে দেখে রাহিয়া উঠে দাঁড়িয়ে বলে উঠল, তিনা, তুমি কখন এলে? এই তো একটু আগেই এসেছি। এসে আম্মুর সাথে দেখা করেই তোমার কাছে চলে এসেছি। তোমার সাথে তো আমার তেমন কথাই হয়নি। পরীক্ষার চাপে বাসায় তেমন আসতেও পারিনি, তাই তোমার সাথে সেইভাবে কথা হয়ে ওঠেনি। কিন্তু এখন আমার পরীক্ষা শেষ, তাই আমি ঠিক করেছি তোমার সাথে অনেকটা সময় কাটাবো। আচ্ছা ভাবি, চলো আমি আর তুমি ছাদে গিয়ে গল্প করি। তোমার সাথে গল্প করার অনেক দিনের ইচ্ছা আমার, তাই আজকে যেহেতু সময় পেয়েছি তখন এই সুযোগ ছাড়বো না। কথা শুনে রাহিয়া হালকা হেসে বলে উঠল, আচ্ছা, কিন্তু তার আগে তুমি যাও, জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে আসো। তারপর তুমি খাওয়ার পর আমরা দুজনে একসাথে গল্প করব। বাকিগুলো আমি ঠিকই করব, কিন্তু এখন আমি খাবো না। আচ্ছা, আগে তুমি বাকিগুলো করো তো, তারপর এটা দেখা যাবে।
আচ্ছা। বলেই তিনা রুম থেকে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর রাহিয়া রুম থেকে বেরিয়ে তিনার রুমে গেল। ওর রুমে গিয়ে ওকে না পেয়ে খেয়াল করলো তিনা ওয়াশরুমে। রাহিয়া কিছুটা সামনে যেতেই দেখলো টেবিলের উপর একটা ডায়েরি রাখা আছে, কিন্তু ডায়েরিতে কিছু লেখা নেই। তবে সেটার উপরে রঙিন কাগজে লিখে সেটা ডায়েরির উপরে লাগিয়ে রাখা হয়েছে। তখন রাহিয়ার চোখ গেল সেই কাগজগুলোর উপর থাকা লেখাগুলোর উপরে। তার কাছে লেখা ধরনটা খুবই অদ্ভুত মনে হলো। হঠাৎ তার মনে হলো এই অদ্ভুত ধরনের লেখা সে আগেও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সে সেটা মনে করতে পারল না। তখনই তিনা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সে রাহিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে এসে দাঁড়ালো। সে একবার ডায়েরির দিকে তাকিয়ে তারপর রাহিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এখানে কি দেখছো ভাবি? কথাটা শুনে রাহিয়া তার দিকে তাকালো। সে কি বলবে বুঝতে পারল না। সে কিছুটা ভেবে বলে উঠল, লেখাটা সুন্দর, তাই একটু দেখছিলাম। ও, এটা ভাইয়ার লেখা। ভাইয়া এইভাবে লেখে। আমার কিছু লেখার দরকার ছিল, সেটা ভাইয়াকে লিখতে দিয়েছিলাম এমন কাগজ দিয়ে, কিন্তু ভাইয়ার মাত্র এই কয়টা লিখে দিয়েছিল, তাই আমি আবার নতুন করে লিখছি। আর এগুলো এই ডায়েরিতে রেখে দিয়েছি। ও। এরপর তিনা আর রাহিয়া ছাদে গেল। ওরা দুজন ওখানে অনেকক্ষণ গল্প করলো। আসলে তিনা নিজেই সব কথা একা একা বলে যাচ্ছিল, আর রাহিয়া চুপ করে সব শুনছিল, আর মাঝে মাঝে ছোট দুই একটা শব্দ করছিল, কারণ তার মন ছিল অন্যদিকে। সে পুরোটা সময় ওই লেখার বিষয়ে ভাবছিল। এরপর ওরা দুজন রুমে চলে গেল। রাহিয়া রুমে গিয়েও এই বিষয়ে ভাবতে লাগলো। হঠাৎ তার একটা বিষয় মনে পড়ে গেল। সে মনে মনে নিজেই নিজেকে বলতে শুরু করলো, এই লেখাটা আমার বারবার কেন চেনা মনে হচ্ছে। তার মানে এই ধরনের লেখা আমি এর আগেও দেখেছি, কিন্তু কোথায়? আচ্ছা, এই হাতের লেখার সাথে কি ওই কাগজের লেখাগুলোর মিল আছে? মনে পড়ছে না ঠিক। অনেক দিন হয়ে গেছে আমি ওগুলো দেখিনি। আমার তো মনেও থাকার কথা না। আর আমার বিয়ের পর তো ওই লোকটাও মেসেজ দেওয়া বন্ধ করে দিয়েছে, আর এরপর কিছু দেওয়াও নি আমাকে। তাহলে বুঝবো কিভাবে এটা আমি কোথায় দেখেছি? হঠাৎ তার কিছু একটা মনে পড়তেই তার মনে হলো যে সে বলে উঠল, আচ্ছা, আমি সাধারণ হাতের লেখা নিয়ে কেন ভাবছি? হতেও তো পারে আমি অন্য কোনো জায়গায় কখনো দেখেছিলাম, কিন্তু এটা যদি ওই লেখার মতো হয়। না, আমাকে এই বিষয়টা নিজের কাছে ঠিক করতে হবে, না হলে আমি ঠিক মতো রাতে ঘুমাতেও পারবো না। কিন্তু কিভাবে ঠিক করব? আমি কি একবার বাসায় যাব? বলে সে ঘড়ির দিকে তাকালো। সে সেদিকে তাকিয়ে বলে উঠল, এখনো অনেকটা সময় আছে। এইটুকু সময়ের মধ্যে আমি বাসায় গিয়ে আবার ফিরে আসতে পারবো। বেশি দেরি হবে না। যাই, দ্রুত তৈরি হয়ে বেরিয়ে যাই। বলে সে দ্রুত তৈরি হয়ে নিল। তারপর মিসেস তানহাকে বলে সে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। তারপর বাসা থেকে ওই অচেনা লোকটার দেওয়া সব জিনিস বাসা থেকে নিয়ে এলো। বাসায় ফিরে এসে দরজা লাগিয়ে ওই কাগজগুলো নিয়ে বসলো। ফিরে আসার সময় সে পুরোটা সময় মনে মনে এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে এসেছে। সে খুব করে চাচ্ছে যেন লেখায় কোনো মিল না থাকে। সেই কাগজগুলো খুলে একসাথে রাখতেই দেখলো সেই একই ধরনের লেখা। পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার জন্য সে তিনার রুমে গেল। তারপর ওকে বলে ওই ডায়েরির উপরের লেখার একটা ছবি তুলে নিয়ে এলো। রুমে এসে সে দেখলো দুটোই একই ধরনের লেখা। সে ভালো করে সব অক্ষর মিলিয়ে দেখতে লাগলো। সে দেখলো একই হাতের লেখা। সে একবার ফোনের দিকে তাকিয়ে মুখ সরিয়ে নিল। তারপর মনে মনে ভাবলো, এখানে তো দেখছি দুটো লেখাই প্রায় একই। তার মানে কি তুর্যই সেই লোক? না, এইভাবে একটা হাতের লেখা দিয়ে কিছু প্রমাণ করা যায়? হতেও তো পারে দুজনের হাতের লেখা একই রকম। শুধুমাত্র একটা হাতের লেখার জন্য আমার তুর্যকে অবিশ্বাস করা ঠিক হবে না। তবে আমার সন্দেহ ঠিকও হতে পারে, কারণ আমার আর তুর্যের বিয়ের পর ওই লোকটার কোনো মেসেজ আসেনি। তারপর আবার দুজন ব্যক্তির হাতের লেখারও মিল আছে। বিষয়টা কাকতালীয় নাও হতে পারে। এই জন্য তুর্যের উপর থেকে সম্পূর্ণ সন্দেহ উঠিয়ে দিলে হবে না। সন্দেহ যখন হয়েছে, এর পেছনের বিষয়টাও জানতে হবে। সন্দেহ না যাওয়া পর্যন্ত আমাকে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, আর এজন্য আমাকে তুর্যের উপর ভালো করে নজর রাখতেও হবে। যদি তেমন কিছু না পাই তো ভালো, আশা করি আমার ধারণা যেন মিথ্যা হয়। বলেই সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর তার চোখ গেল বিছানার উপর ছড়িয়ে থাকা কাগজগুলোর দিকে। সে সেদিকে তাকিয়ে বলে উঠল,
আমাকে এগুলো দ্রুত সরাতে হবে। আমাকে এগুলো কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখতে হবে। এগুলো এমন জায়গায় লুকাতে হবে যেন এগুলো কিছুতেই তুর্যের চোখে না পড়ে। তুর্য এগুলো একবার দেখে ফেললে আমার আর কিছুই করার থাকবে না। এই কাগজগুলোর সাথে ওই ড্রেস দুটো লুকিয়ে রাখতে হবে। যাই, তুর্যর আসার আগেই এগুলো লুকানোর ব্যবস্থা করি। আমাকে এখনই সুরক্ষিত জায়গা খোঁজা শুরু করতে হবে। তুর্য যে কোনো সময় চলে আসতে পারে, ওর আসার সময়ের ঠিক নেই। বলে সে উঠে গিয়ে কাগজগুলো বাস করে একসাথে করলো। তারপর অনেক খুঁজে একটা জায়গায় ওই ড্রেসগুলোর সাথে ওই কাগজগুলো রেখে দিল। সে এমনভাবে রাখলো যাতে তুর্য যদি দেখতেও পায় তাহলেও যেন কিছু বুঝতে না পারে। রাহিয়া সব কিছু রেখে দিলেও এসব বিষয় তার মাথা থেকে যাচ্ছিল না। বারবার তার এসব বিষয় নিয়ে চিন্তা হচ্ছিল। রাতে তুর্য বাসায় ফিরলে সে খেয়াল করলো রাহিয়াকে আজকে একটু অন্যরকম লাগছে। তার মনে হলো রাহিয়া হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তা করছে। তাই রাতে ঘুমানোর সময় সে রাহিয়াকে বলল, রাহিয়া, কিছু কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? কথাটা শুনে রাহিয়া তুর্যর মুখের দিকে তাকালো। সে ওসব বিষয় নিয়ে কিছু বলতে চেয়েও বলতে পারল না। সে হালকা হাসার চেষ্টা করে বলে উঠল, কই কিছু না তো, তুমি একটু বেশি ভাবছো। ও। পরদিন থেকে রাহিয়া তার কাজ শুরু করে দিল। সে তুর্যর সব কিছুর উপরে পর্যবেক্ষণ করতে লাগলো। তার আচরণ থেকে শুরু করে ব্যবহৃত জিনিস সব কিছুকে আলাদাভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। কিন্তু সব দিকে ভালো করে খোঁজ রাখার পরও সে তেমন কিছু পাচ্ছিল না। একদিন রাহিয়া বাইরে যাওয়ার জন্য ড্রেস বের করছিল, তখন তার চোখ গেল ওখানে থাকা একটা ফোনের দিকে। এটা তুর্যর পুরনো ফোন। একদিন যখন সে এটার বিষয়ে জিজ্ঞাসা করেছিল তখন তুর্য বলেছিল এটা তার পুরনো। এটা এখন পুরনো, নষ্ট হয়ে গেছে, তাই সে এখানে রেখে দিয়েছে। রাহিয়া ফোনটার দিকে তাকে মনে মনে ভাবলো, আচ্ছা এই ফোনের ভেতরে কিছু নেই তো? না, আমাকে এই ফোনটাকে দেখতে হবে। কিন্তু এটা তো নষ্ট, দরকার হলে ঠিক করে নেব। কালকে তুর্য বাইরে যাওয়ার পর আমাকে এই ফোনটাকে নিয়ে দেখতে হবে। কিন্তু না বলে ফোনটা দেখা কি ঠিক হবে? না, আমাকে এই বিষয়ে ভালো করে জানতে হবে। এর জন্য ফোনটা দেখলে কিছুই হবে না। বলে সে ড্রেস নিয়ে ওখান থেকে সরে গেল। পরদিন রাহিয়া তার কথা মতো তুর্য চলে যাওয়ার পর ফোনটা বের করে নিল। সে ফোনটা হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলো। আমি যে ফোনটাকে ভালো করে দেখতে চাচ্ছি, কিন্তু এটা তো নষ্ট। তাহলে কি করব? আচ্ছা একবার খুলে দেখি হয় নাকি। তারপর সে ফোন খোলার চেষ্টা করলো, কিন্তু ফোনটা খুললো না। এরপর তার কিছু একটা মনে হলো, তাই সে ফোনটা আর পাওয়ার অন করার চেষ্টা করলো। সে ভেবেছিল এবারও কোনো কাজ দিবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে ফোনটা খুলে গেল। তার মানে এটা নষ্ট না, তাহলে তুর্য আমাকে মিথ্যা বলেছে। ফোন খোলার পর এবার আসে পাসওয়ার্ড। রাহিয়া নিজের নাম দিয়ে দেখলো, কিন্তু ফোনটা খুললো। এবার সে তুর্য নাম, তারপর তার জন্ম তারিখ দিল, তবে ফোনটা খুললো। সে নিজের জন্ম তারিখ দিল, কিন্তু এতেও খুললো না। এরপর সে তার নামের শেষে নিজের জন্ম তারিখ দিল, তারপর ফোনটার সাথে সাথেই খুলে গেল। এরপর ফোনের সব কিছু দেখতে শুরু করলো। মেসেজ খুলতেই তার সামনে সবটা ভেসে উঠল। সে বুঝতে পারলো এটাই সেই ব্যক্তি যে তাকে মেসেজ দিত। সে ফোনের দিকে তাকিয়ে মনে মনে বলল, তার মানে আমার সন্দেহই ঠিক, তুর্যই তাহলে ওই লোকটা। কিন্তু ও আমার এইসব কেন করলো? আমি আজকেই ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। রাতে তুর্য ফিরলে রাহিয়া ওই কাগজগুলো তার সামনে দিল। তুর্য একবার সেদিকে তাকালো, তারপর রাহিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, এটা কি? আর আমাকে বা কেন দিচ্ছ? এটা আমি তোমাকে পড়ার জন্য দিচ্ছি। এগুলো আমাকে একজন দিয়েছিল। তুর্য বুঝতে পারলো না যে রাহিয়া তাকে এগুলো কেন দিচ্ছে। তখন তার চোখ গেল টেবিলের উপরে থাকা সেই ফোনের দিকে। তখন সে বুঝতে পারলো রাহিয়া সবটা জেনে গেছে। তুমি হঠাৎ আমাকে এইগুলো দিচ্ছ যে? তার মানে তুমি সব জেনে গেছো, তাই না? কথা শুনে রাহিয়া কাগজগুলো ওর সামনে রেখে সরিয়ে দিল, কিন্তু সে তুর্যের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। রাহিয়ার নীরবতা দেখে তুর্য সব বুঝে গেল। সে মুচকি হেসে বলে উঠল, আমি তোমার প্রেমেতে গভীরভাবে আসক্ত প্রিয়সী, তাই তো তুমি আমার প্রেম প্রিয়সী। বলতে বলতে সে রাহিয়ার একদম কাছে চলে এলো। রাহিয়া তার দিকে তাকিয়ে বলে উঠল, কেন করলেন এসব? আমাদের বিয়েটা তো এমনিতেও হয়েছে। তাহলে এসব করার দরকার ছিল? কোনো দরকার ছিল কি? কারণ আমি তোমাকে ভালোবাসি।
আমি যদি তোমাকে স্বাভাবিকভাবে গিয়ে ওই কথাগুলো বলতাম তাহলে তুমি কখনো আমাকে মেনে নিতে না, তাই আমি এটা করেছি। আর এখন এসব বলে কি হবে? আমি তো কোনো সমস্যা করিনি, আর এখন তো আমাদের বিয়েও হয়ে গেছে, তাই এসব নিয়ে না ভাবাই ভালো হবে। আচ্ছা, এসব নিয়ে ভাববো না আর, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি রুদ্রকে মেরেছো, তাই না? রুদ্র মানে তোমার সেই কাজিন যাকে তুমি পছন্দ করতে? নাটক বন্ধ করো। তুমি ওকে ভালো করেই চেনো। ওর সাথে কথা বললেই তুমি আমাকে হুমকি দিতে। হ্যাঁ দিতাম, সেটা তো তোমাকে অন্য ছেলের কাছে থেকে দূরে রাখার জন্য। আমি আসলে তেমন কিছু করতাম না, ওগুলো শুধু তোমাকে ভয় দেখানোর জন্য বলা। আর রুদ্রকে আমি কেন মারবো? মিথ্যা বলা বন্ধ করো। তুমি রুদ্রকে মেরেছো, তাও 2 বার। উফ, একবারও না? আমাদের বিয়ের আগের দিন তুমি যাওনি? তুমি রুদ্রের পায়ে গুলি করোনি? হুম, একবারও না। বিয়ের আগের দিন? ওই দিন তো আমি বাসাতেই ছিলাম। তোমাকে বাঁচাতে যাবো মানে? কি হয়েছিল ওই দিন? তুমি সত্যি বলছো? তুমি সত্যি ওই দিন বাসায় ছিলে? হ্যাঁ, বিশেষ না হলে যাও আম্মুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আচ্ছা। বলে রাহিয়া রুম থেকে বেরিয়ে গেল। তুর্য তার যাওয়ার দিকে তাকিয়ে হালকা হাসলো। কিছুক্ষণ পর রাহিয়া ফিরে এলো। সে মিসেস তানহার কাছে জিজ্ঞাসা করলে তিনিও বললেন যে তুর্য ওই দিন বাসায় ছিল। কি এবার বিশেষ হলো? রাহিয়া মুখ তুলে বলে উঠল, তুমি যদি ওটা না হও তাহলে ওই দিন ওখানে কে ছিল? বাদ দাও ওই বিষয়ে। আমাদের এখন এটা ভেবে কি লাভ? হয়তো লোকটা রুদ্রের কোনো শত্রু ছিল। সে তো আর বলেনি যে সে তোমার জন্য রুদ্রের পায়ে গুলি করেছিল। না। তাহলে এইসব বিষয় এত কেন ভাবছো? এসব চিন্তা ভাবনা বাদ দাও। চলো আমরা দুজন এসব কথা ভুলে যাই। একদমই না। তুমি আমাকে এসব কথা আগে কেন জানাওনি? কেন বলনি যে তুমি সেই গিফট দেওয়ার লোকটা? ভয় পাচ্ছিলাম যদি তুমি আমাকে কিছু বলো। এখন তো সব জেনেই গেছো, তাহলে আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে বারবার মিথ্যা বলে গেছো, আমি তোমাকে কেন ক্ষমা করব? আমি শুধু তোমাকে হারানো ভয়ে এসব বলেছি। এখন তো তোমাকে পেয়ে গেছি, এখন আর আমি এসব মিথ্যা বলবো না। প্লিজ রাহিয়া, চলো ওসব ভুলে যাই। আমি আর কখনো তোমার থেকে কিছু লুকাবো না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও তোমাকে না বলার জন্য। রাহিয়া কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। তুর্য ওর মুখের কাছে গিয়ে বলল, তার মানে ক্ষমা করে দিয়েছো? কথা শুনে রাহিয়া মুখে কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। তুর্য তার সম্মতি পেয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। চলো ওসব ভুলে যাই। আজকের পর থেকে আমাদের অতীত নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা। বলেই রাহিয়া ওকে জড়িয়ে ধরল। তুর্য তাকে জড়িয়ে ধরা অবস্থায় মনে মনে বলল, আমি তোমাকে কখনোই বুঝতে দিব না ওটা আমি ছিলাম। বাসায় কেউ জানে না যে ওই দিন আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। সেই ছোট্ট বিষয়টা অজানা থাকাই ভালো। মাঝে মাঝে কিছু জিনিস জানার থেকে অজানা থাকলে বেশি ভালো হয়। এতে জীবনে কোনো সমস্যা থাকে না। মানুষ যত বেশি জানবে তত বেশি সমস্যা পড়বে। তাই তোমাকে হারাতে চাই না। তোমাকে আমি যেভাবে হোক আমার কাছেই রাখবো সারা জীবন। তোমাকে এভাবে লুকিয়েই আমি আগলে রাখবো। তার জন্য যা করার আমি সব কিছু করবো। তোমাকে নিজের কাছে রাখতে একটু মিথ্যা আমি বলতেই পারি, কারণ তোমাকে ছাড়া আমি অসমাপ্ত। তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমি তোমার প্রেমেতে গভীরভাবে আসক্ত প্রিয়সী। তাই তো তুমি আমার প্রেম প্রিয়সী। বলেই তুর্য একটা মুচকি হাসি দিল। তারপর রায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সমাপ্ত। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারো ভালো না লাগলে ইগনোর করবেন, কিন্তু কোনো বাজে মন্তব্য করবেন না। ধন্যবাদ। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না কিন্তু। সেটাতে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।